প্রথমে দেখে নেব এইমাত্র পাওয়া আজকের ৩৫টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। অন্নপূর্ণা যোজনায় কোন জেলায় সবচেয়ে বেশি নাম বাতিল, কি বলছে আসল হিসেব? বিদেশ যাত্রার অনুমতির পরেই স্বস্তি। ১৬টি মামলার মধ্যে বাকি ৩টিতেও ৩১ আগস্ট পর্যন্ত রক্ষা কবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২১৫ জন কর্মীর বেতন দিতেই মাসে ৫১ লক্ষ, সুপ্রিম কোর্টে প্রতি মাসে তৃণমূলের খরচের খতিয়ান কপিল সিব্বলের। কাকে সমর্থন করবেন? হেমন্ত পড়ুয়া দ্বন্দ্বে কেজরিওয়ালের চমকপ্রদ সিদ্ধান্ত। বর্তমান বাংলা। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় আপডেট। ১৭ই আগস্ট থেকে কাদের অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা, জেনে নিন বিশদ। ভুল তথ্য ছড়িয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রাকে আইনি নোটিশের অভিষেকের ৭ দিনের সময়সীমা। তুরস্ক হয়ে দুবাইয়ে ঘাঁটি টুলুর, বিদেশে বসেই রিমোট কন্ট্রোলে চলছে ব্যবসা, পুলিশের হাতে বিস্ফোরক তথ্য। জাতীয় সড়কে আর বসবে না ধাবার আসর, সুপ্রিম কোর্টের নির্দেশে কড়া পদক্ষেপ মহারাষ্ট্র সরকারের। আগামী ১৬ই আগস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প, বেসরকারি হাসপাতালের সঙ্গে বৈঠকে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর। হাওড়া শিয়ালদা থেকে বহু ট্রেন বাতিল, টানা ১৩ দিন চলবে রেলের কাজ, রইল তালিকা। এসআইয়ের মামলায় সুপ্রিম কোর্টে বড় মোড়, ট্রাইব্যুনালের কাজ নিয়ে নির্বাচন কমিশনকে করা প্রশ্ন। এসআইআর ট্রাইব্যুনালের গতি দেখে মন্তব্য সুপ্রিম কোর্টের, কত নিষ্পত্তি হলো জানেনি না কমিশন। তৃণমূলের দৈনন্দিন খরচে সিদ্ধান্ত নেবে হাইকোর্টের স্পেশাল অফিসার, সিব্বলের সওয়ালে জবাব সুপ্রিম কোর্টের। রেশন বন্টন পদ্ধতিতে বড় বদল, এবার থেকে রেশন দোকানে গিয়ে কি করতে হবে জানুন। বাংলার এসআইআর ট্রাইব্যুনাল নিয়ে তথ্য চাইল শীর্ষ আদালত, ইসিআইকে রিপোর্ট জমার নির্দেশ। সংসদে হাই ভোল্টেজ ড্রামা, ছাত্র নিপীড়ন ইস্যুতে মুখোমুখি এনডিএ ও ইন্ডিয়া জোট। বিপদ যেন চারিদিকে, ছেলেকে নিয়ে এবার যা ঘটল হুমায়ুনের জীবনে, মাথায় হাত নওদার বিধায়কের। জোড়াফুল প্রতীক কার হাতে, চলতি সপ্তাহেই ভবিষ্যৎ নির্ধারণ মমতা ঋতব্রতর। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে বড় নির্দেশ, ট্রাইব্যুনালের কাজ নিয়ে নির্বাচন কমিশনকে ভৎসনা সুপ্রিম কোর্টের। ছোটাছুটি অতীত, এবার হোয়াটসঅ্যাপে এই পাওয়া যাবে আয়ুষ্মান কার্ড, সহজ পদ্ধতি জানুন। পরপর দুদিনে জোড়া জয়, বিদেশ যাত্রার পর এবার হাইকোর্টেও বড় আইনি রক্ষা কবচ পেলেন অভিষেক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। অন্নপূর্ণা যোজনায় ২৬ লক্ষ আবেদন বাতিল, জুলাইয়ের শুরুতে এই সংখ্যায় রাজ্য জুড়ে আলোড়ন তুলেছিল। কয়েকদিন পরে উচ্চ পর্যায়ের বৈঠকের সূত্রে সামনে আসে ২৭,৮৩,০০০ সাময়িকভাবে বাতিল আবেদনের হিসাব। সমস্যাটি অত্যন্ত জটিল না হলেও এর সমাধান আপাতত পাওয়া যায়নি বলেই মনে হচ্ছে। সমস্যাটি হল বাংলার প্রথম অন্নপূর্ণা যোজনা রিজেকশন ম্যাপ তৈরি করতে গিয়ে তথ্যের অনুপস্থিতির ফলে একটা জটিলতা তৈরি হয়েছে। রাজ্যের মোট আবেদন ও বাতিলের সংখ্যা বিভিন্ন সময়ে জানানো হয়েছে, অথচ এবং চূড়ান্ত খারিজের সমন্বয় তথ্য সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়। ফলে কোনো জেলাকে সর্বাধিক বাতিলের তকমা দেওয়া এখন তথ্যগতভাবে নির্ভুল হবে না। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া না অন্য কোনো জেলা কোথায় সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে তার নির্ভরযোগ্য সরকারি ১ জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, প্রায় ১,৬০,০০,০০০ আবেদনকারীর মধ্যে ১,৩০,০০,০০০ বেশি যোগ্য বলে চিহ্নিত হয়েছে এবং প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল হয়েছে। ওই আবেদনগুলি ১০ জুলাইয়ের মধ্যে ফের যাচাই করার সিদ্ধান্ত হয়েছিল, অর্থাৎ দুটি সংখ্যা একই দিনের, একই পর্যায়ের বা একই সংজ্ঞার নয়। পরে ৩১ জুলাই পর্যন্ত মোট আবেদন ২,১৬,০০,০০০ পৌঁছেছে বলে মুখ্যমন্ত্রী জানান। কিন্তু এই বর্ধিত মোটের সঙ্গে বর্তমান বাতিলের হার হিসাব করার ঠিক হবে না। পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের সোশ্যাল রেজিস্ট্রারি সিস্টেম প্রকল্প ভিত্তিক প্রতিবেদনের মাধ্যমেও নির্দিষ্ট কল্যাণ প্রকল্পের উপভোক্তা ও লেনদেনের তথ্য ভৌগোলিকভাবে পর্যবেক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রকাশিত সরকারি ও বিশ্বাসযোগ্য সংবাদ সূত্রের ভিত্তিতে এখনই বলা সম্ভব নয় কোন জেলায় সবচেয়ে বেশি নাম চূড়ান্তভাবে বাতিল হয়েছে। রাজ্য স্তরের সংখ্যায় রয়েছে প্রশাসনিক ড্যাশবোর্ডে জেলাভিত্তিক পর্যবেক্ষণের ব্যবস্থাও রয়েছে। নেই শুধু জনসাধারণের জন্য একই তারিখ ও একই সংজ্ঞায় তৈরি পূর্ণাঙ্গ সারণী। প্রায় ৩ মাস আগেই ছাড়েন দেশ,
হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য থেকে বহু দূরে বিদেশের মাটিতে ঘাঁটি গেড়েছেন বীরভূমের পাথর মাফিয়া টুলু মণ্ডল। টুলুর পরিচিতদের সূত্রে দাবি, চলতি বছরের 23শে মে দেশ ছাড়েন তিনি। প্রথমে তুরস্ক এবং পরে দুবাইয়ে আশ্রয় নেন বলে জানা যাচ্ছে। সঙ্গে রয়েছে বিপুল পরিমাণ অর্থ। পুলিশ ও আদালত সূত্রে জানা যাচ্ছে, দেশ ছেড়ে পালিয়ে গেলেও নিজের বিশ্বস্ত কর্মচারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। আর সেই যোগাযোগের অন্যতম মাধ্যম অভিযোগ, ফোনের ওপার থেকে কর্মচারীদের একের পর এক নির্দেশ টুলু দিচ্ছেন বলে দাবি। খবর, বিশেষ করে কোন নথি কোথা থেকে সরাতে হবে, কোন জায়গায় কিভাবে ব্যবস্থা করতে হবে, সবই নাকি বিস্তারিতভাবে কর্মচারীদের বুঝিয়ে দিচ্ছেন বলে খবর। আর তার সবটাই পরিকল্পনা মাফিক চলছে বলেও এহেন পরিস্থিতিতে তদন্তকারীদের নজরে এখন শুধু টুলুর দেশ বিদেশের সম্পত্তি নয়, তার সঙ্গে যোগাযোগ রাখা। আর এই রহস্যেরই নতুন সূত্র মিলেছে কয়েকদিন আগে। টুলুর একটি বাগান বাড়ির সামনে থেকে গাড়ি ভর্তি গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। তদন্তকারীদের দাবি, নথিগুলি অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছিল। বিদেশে বসে টুলুর নির্দেশেই এই নথি সরানোর চেষ্টা হয়েছিল বলেও আদালতে দাবি জানিয়েছিলেন সরকারি আইনজীবী। তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে টুলুর বিপুল সম্পত্তি। সেই তদন্তে বিদেশে থাকা টুলুর সঙ্গে দেশে থাকা সহযোগীদের যোগাযোগ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে সেটি এখন দেখার। তাহলে কি দেশ ছেড়ে গেলেও বাগান বাড়ির সামনে গাড়ি ভর্তি নথি উদ্ধারের পর সেই প্রশ্নই আরও জোরালো হয়েছে। তদন্তের জাল যত গুটোচ্ছে, টুলুকাণ্ডের রহস্যও যেন ততই ঘনীভূত হচ্ছে। রাজস্থানের ফালৌদি সড়ক দুর্ঘটনা মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের কঠোর নির্দেশনার পর নড়েচড়ে বসল প্রশাসন। এর জেরে সোমবার মহারাষ্ট্র সরকার জাতীয় মহাসড়কের রাইট অফ ওয়ে এর সীমানার মধ্যে নতুন কোনো ধাবা, খাবারের দোকান বা বাণিজ্যিক স্থাপনা তৈরি এবং সেগুলির পরিচালনা করার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। একই সঙ্গে সমস্ত জেলা কালেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 60 দিনের মধ্যে হাইওয়ে সংলগ্ন সমস্ত নতুন ও বিদ্যমান অনুমোদিত অবৈধ স্থাপনা উচ্ছেদ বা ভেঙে ফেলতে হবে। সরকারের এই কঠোর পদক্ষেপে জাতীয় মহাসড়কগুলোর ধাবা সংস্কৃতিতে বড় ধাক্কা লেগেছে। সরকারের নতুন নীতি অনুযায়ী ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কিংবা সংশ্লিষ্ট গণপূর্ত বিভাগের পূর্ব অনুমোদন বা ছাড়পত্র ছাড়া অন্য কোনো সরকারি বিভাগ, কর্তৃপক্ষ বা স্থানীয় সংস্থা হাইওয়ে সেফটি জোনের অন্তর্ভুক্ত এলাকার জন্য কোনো ধরনের ব্যবসায়িক অনুমতিপত্র ইস্যু কিংবা নবায়ন করতে পারবে না। শুধু তাই নয়, এ ধরনের বাণিজ্যিক স্থানগুলির অনুকূলে অতীতে যে সমস্ত লাইসেন্স ইস্যু করা হয়েছিল সেগুলির বৈধতা আগামী 30 দিনের মধ্যে কঠোরভাবে পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের কোন কোন জাতীয় মহাসড়কে এই ধাবাগুলি রয়েছে তা নিয়ে ইতিমধ্যে সমীক্ষা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যের প্রধান জাতীয় ও মহাসড়কগুলি মুম্বাই, আহমেদাবাদ এবং পুরনো মুম্বাই পুনে রুটে প্রচুর পরিমাণে ট্রাক স্টপ এবং বৃহৎ আকারের পারিবারিক খাবারের হোটেল বা ধাবা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এখন নিবিড় তদন্ত করে খতিয়ে দেখবেন যে এই জনপ্রিয় প্রতিষ্ঠানগুলির মধ্যে ঠিক কোন কোন ব্যবসাগুলি সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট আদেশের আওতাভুক্ত রাস্তার অধিকার সীমার মধ্যে বেআইনিভাবে গড়ে উঠেছে। পাশাপাশি যে সমস্ত জেলার ওপর দিয়ে জাতীয় মহাসড়ক অতিক্রম করেছে সেই প্রতিটি জেলায় সংশ্লিষ্ট বিশেষ জেলা মহাসড়ক নিরাপত্তা টাস্ক ফোর্স গঠন করতে হবে। NHAI বা সংশ্লিষ্ট ভূমি মালিকানা সংস্থা, গণপূর্ত বিভাগ এবং স্থানীয় বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্তারা অন্তর্ভুক্ত থাকবেন, যারা পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী 16ই আগস্ট থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে কেন্দ্রের জনপ্রিয় স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত। সমাজসেবামূলক সংস্থা রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের হাসপাতাল কর্তৃপক্ষগুলির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ প্রশাসনের একাধিক পদস্থ আধিকারিক। বৈঠকে কী নিয়ে আলোচনা হলো, কেন্দ্রীয় এই স্বাস্থ্য বীমা প্রকল্পের পরিষেবা মসৃণভাবে চালু করা এবং 16ই আগস্ট থেকে এই প্রকল্পের আওতায় সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চিকিৎসা পরিষেবা পেতে পারেন সেটিতে বিশেষ গুরুত্ব দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। বিল সময় মতো পাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর গ্যারেন্টি। অতীতে বিল সময় মতো না পাওয়ার একটি বড় আশঙ্কা ও অভিযোগ তুলেছিলেন হাসপাতালগুলির কর্তারা। এ প্রসঙ্গে বৈঠকে আলোচনার সময় রাজ্য সরকারের পক্ষ থেকে বিলের অর্থ সময় মতো পরিশোধ করার বিষয়ে কড়া আশ্বাস দেওয়া হয়েছে। এমনকি হাসপাতালের কর্তাদের আশ্বস্ত করতে একে মুখ্যমন্ত্রীর গ্যারেন্টি হিসেবে অভিহিত করে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত বকেয়া বিল মেটানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলেও খবর। সব মিলিয়ে স্বাস্থ্য পরিষেবার পরিধি আরও বাড়িয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে রাজ্য সরকারের এই পদক্ষেপ অত্যন্ত আশাবাদী ওয়াকিবহাল মহল। দ্য পোস্ট, আগামী 16ই আগস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। বেসরকারি হাসপাতালের সঙ্গে বৈঠকে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর।
জোড়াফুল প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হলে কি দল রক্ষা পাবে? আর প্রতীক শেষ পর্যন্ত হাতছাড়া হলে তৃণমূল কংগ্রেস দলও কি মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা করতে পারবেন? সেক্ষেত্রে আসল তৃণমূল বলে প্রমাণিত হয়ে যাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। মমতা বন্দ্যোপাধ্যায় শিবির তাদের 1997 সালে দল তৈরির প্রস্তুতির সময় থেকে যাবতীয় নথি, আন্দোলনের তথ্য প্রমাণ, বিদ্রোহী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও তাদের তরফে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক হিসাব সহ যাবতীয় নথি জমা দিয়েছেন নির্বাচন কমিশনে। যদিও এখন সবটাই নির্বাচন কমিশনের হাতে। মমতার বিদ্রোহী শিবিরের অর্থ, একদিকে বিধানসভায় 65 জন বিধায়ক, আর নির্বাচন কমিশন ইতিমধ্যেই দুই শিবিরকেই সময় দিয়েছে নিজ নিজ সংখ্যাগরিষ্ঠ প্রমাণ করার জন্য। যা যা তথ্য প্রমাণ দেওয়ার তা জমা দেওয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় শিবির তাদের 1997 সালে দল তৈরির প্রস্তুতির সময় থেকে যাবতীয় নথি, আন্দোলনের তথ্য প্রমাণ সব দাখিল করেছে নির্বাচন কমিশনে। এর মধ্যেই ঋতব্রতদের বাড়তি সময় না দেওয়ার জন্য কমিশনকে চিঠি দিয়েছেন মমতা। যদিও এখন সবটাই নির্বাচন কমিশনের হাতে। নতুন করে আর কোনো পক্ষই এ নিয়ে মন্তব্য করতে নারাজ। ফলে দুই শিবিরেই এখন টান উত্তেজনা পরিবেশ রয়েছে। সোমবারই এর মধ্যে ঋতব্রতর দাবি করেছে তাদের সঙ্গে 65 জন বিধায়কই আছেন। সেদিক থেকে সংখ্যা হ্রাস আর নয়। তার মধ্যে আবার এনসিপিআই থেকে দুই সাংসদ আবার কালীঘাট শিবিরে ফিরতে চেয়েছেন বলে সংসদে দাবি করেছেন। তাদের বক্তব্য, তারা এনডিএতে নেই, তবে প্রতীক না কালীঘাট শিবিরের হাতছাড়া হয়ে গেলে সব হিসাব ওলটপালট হয়ে যেতে পারে।